সরকার ভুল করলে পরামর্শ দেবে বিরোধী দল, প্রয়োজনে চলবে প্রতিবাদ। ডেপুটি স্পিকারের বিষয়ে জুলাই সনদ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত। ভিন্ন প্রেক্ষাপটে এবারের সংসদ প্রাণবন্ত করতে চায় বিএনপি, সক্রিয় থাকবে বিরোধী দলও। গঠনমূলক সমালোচনা প্রত্যাশা বিশ্লেষকদের। এবারে সংসদে প্রতিনিধিত্ব করবেন একদল তরুণ, নিজেদের স্বার্থের সবটুকু দিয়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তারা। ঈদে বেতন বোনাস দেয়া নিয়ে 124টি কারখানা রয়েছে উচ্চ ঝুঁকিতে, দাবি শ্রমিক নেতাদের। শ্রমিক অসন্তোষের আশঙ্কা। এবং যুদ্ধ আরো জোরদারের পরিকল্পনা ইরানের। ইসরায়েল ও মার্কিন ঘাঁটির ওপর আঘাত হানতে তেহরানের সাথে যোগ দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদের অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। সংসদ ভবন চত্বরে আছেন আমাদের সহকর্মী আছেন আনোয়ার হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আনোয়ার, আর কিছুক্ষণ পরেই তো বসতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কারা কারা এসছেন, কেমন দেখছেন সেখানকার সবকিছু? হিমাদ্রি, আপনি যথার্থই বলেছেন, বহুল আলোচিত প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। তো সেই জায়গা থেকে বেলা 11টা মূল যে সময় নির্ধারণ করা হয়েছে অধিবেশন শুরুর যে সময়, সেটি হচ্ছে বেলা 11টা। তো এরই মধ্যে আমরা আছি এই সংসদ ভবন চত্বর, অর্থাৎ এই যে মণিপুরি পাড়া গেট হিসেবে আসলে খুব পরিচিত যেটি, সেই গেটে আমরা আছি, অর্থাৎ প্রবেশ মুখ বলা চলে। এখান দিয়েই মূলত সবাই প্রবেশ করবেন, এই গেটটি দিয়েই মূলত সংসদ সদস্যরা এই গেট দিয়ে প্রবেশ করবেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদম নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা সেটি, কিন্তু সংসদ সদস্যরা এখন পর্যন্ত ঠিক আমরা দেখিনি এরই মধ্যে আসলে আসতে। যেটি আমরা বলছি বা যে ধারণাটি করছি সেটি, যেহেতু বেলা 11টা অধিবেশনের সময়, সেই জায়গা থেকে তো আর অল্প কিছুক্ষণ পরেই সংসদ সদস্যদের আসলে প্রবেশ শুরু হবে বা তারা আসতে শুরু করবেন, এমনটা বলতে পারি। খুবই আলোচনার জায়গা, যেটি আসলে প্রথমেই বলা হচ্ছে যে প্রথম অধিবেশন, তো সেই জায়গায় একটা উত্তপ্তের একটা আভাস কিন্তু কিছুটা হলেও পাওয়া গেছে, আমরা যদি গণমাধ্যম সূত্র থেকে ওই জায়গা থেকে বলি সেটি। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এই যে সংসদটি আসলে বহু আলোচনার নিঃসন্দেহে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটেই মূলত আসলে এই ত্রয়োদশ সংসদ। তো সেই জায়গা থেকে এখানে বিএনপি 2/3 নিরঙ্কুশ বিজয়ী সরকার গঠন করেছে। তো এখানে যে বিষয়টি আসলে সামনে এসেছে সেটি হচ্ছে জুলাই সনদ, অর্থাৎ যে সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি, সেটি যে অন্যান্য দল জামায়াত ইসলামী, এনসিপি সহ শপথ তারা নিয়েছে, কিন্তু বিএনপি এখনো গণপরিষদের যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়নি। একই সঙ্গে রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণ নিয়েও অনেকটাই একটা সংশয়ের জায়গা আছে, বিশেষ করে বিরোধী পক্ষ যারা আছে তাদের মধ্যে রয়েছে, তারা আসলে এটি, এমনকি যে ডেপুটি স্পিকারের যে প্রস্তাবটি আসলে দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেটিও বিরোধী দলের পক্ষ থেকে সেটি নাকচ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, নিশ্চয়ই বিষয়গুলো যখন অধিবেশন শুরু হবে তখন বিষয়গুলো সামনে আসবে নিঃসন্দেহে। তারপরেই তো আসলে আজকে সবার চোখ এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। সময় যত গড়াবে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সবকিছুই জানাতে পারবো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে আনোয়ার। প্রত্যাশা ছিল, প্রত্যাশা রয়েছে, বিশেষ করে এই সংসদকে কেন্দ্র করে যে কেমন সংসদ হতে যাচ্ছে, সেই সংসদে সাধারণ মানুষের ভাবনাটা কতটা প্রতিফলিত করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনটাই কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে। আমরা কথা বলবো সে বিষয়টি, যা কেমন সংসদ চাচ্ছে। আজ তো সংসদের প্রথম অধিবেশন বসছে। ত্রয়োদশ জাতীয় সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, বিশেষ করে বাংলাদেশের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা এবার নতুন প্রথম ভোট দান করেছে, তাদের প্রত্যাশা অনেক। কারণ এই 36শে জুলাইয়ের গণ আন্দোলনের প্রধান উদ্যোক্তাই ছিল তারা। 36শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন ঘটিয়ে মানুষ আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চায়। তাই এই আগামী জাতীয় সংসদ আজকে অধিবেশন বসছে, এই সংসদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, মাদক
এবং আমাদেরকে আর যাতে শুনতে না হয় যে পার্লামেন্টের দুর্নীতির দায়ে একটি সরকার সহ মন্ত্রী পরিষদ সংসদ সদস্যরা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের সংসদের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আরেকটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ধন্যবাদ অনুষ্ঠিত হবে। আপনাকে। আমরা কথা বলবো, একজন তরুণ রয়েছেন, কেমন সংসদ চাচ্ছেন? আচ্ছা, দেখুন, সংসদ হচ্ছে গণতন্ত্রের একটা জায়গা, জবাবদিহিতা করার জায়গা। আমরা চাচ্ছি যে সংসদটা হবে এবার জবাবদিহিতামূলক। বিগত সময়ে যে জবাবদিহিতার অভাব ছিল, যে সংসদকে মানুষ হাসি ঠাট্টা করতো, স্বামী স্ত্রীর সংসদ, না, আমরা সেরকম কোনো কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি এমন একটা সংসদ হবে যেখানে জবাবদিহি করতে বাধ্য থাকবে জনগণের কাছে সরকার। আমরা সেই সাথে আমরা প্রত্যাশা রাখবো যে সংসদে আমাদের পবিত্রতা বজায় থাকবে, সংসদে একটা ধর্মনিরপেক্ষ, আদর্শিক, অসাম্প্রদায়িক সংসদ বজায় থাকবে। এটাই হচ্ছে আমার বর্তমান নতুন সংসদের কাছে এবং সদস্যদের কাছে আমার আবেদন বা প্রার্থনা। ধন্যবাদ আপনাকে। কেমন সংসদ চাচ্ছেন? সংসদ চাচ্ছে যে জনগণের সংসদের সদস্যরা প্রত্যেক সময় জনগণের ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করবে, বাজারের ঊর্ধ্বগতি সবকিছু বিবেচনা করবে, গ্যাসের দাম, তেলের দাম, এইগুলো সব বিবেচনা করে তারপরে আইন শৃঙ্খলার যে অবনতি, আইন শৃঙ্খলাটাও একটু বিবেচনা করে সবকিছু সমাধান করার চেষ্টা করবে এরকম। আর খুলনায় উন্নয়নের অনেক অভাব আছে, এই উন্নয়ন যাতে হয়, যাতে উন্নয়ন যেন শেষ না হয়ে যায়, যেন চলতে থাকে, এই ব্যবস্থা যেন সংসদ সদস্যরা করে। আর যেন জনগণের যে যুবক যারা আছে এরা যেন চাকরি যেন ঠিক মতন পেতে পারে, মিল কলকারখানা বন্ধ আছে, এই মিল কলকারখানা যেন চালু হতে পারে, যেন সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করতে পারে, এটাই এরকম সংসদে আমরা যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শ্রমজীবী মানুষের কথা বলবো, কেমন সংসদ চান? যে সংসদে কোনো রকম থাকবে না, মানুষের ভেদাভেদ থাকবে না, ন্যায় নিশ্চিতভাবে কথা বলতে পারে, প্রত্যেকটা এমপি যেন জবাবদিহিতার আওতায় আসে। আমরা যাতে তাদের কাছ থেকে এমন কিছু আশা করি না যা আমাদের ক্ষতি হয়ে দাঁড়াবে। আমরা যাতে কাজকর্ম পাই, আমরা এখানে সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, অথচ কাজ কাম পাই না। আমরা অন্তত কাজ কাম করে বেঁচে থাকতে পারি সৎ পথে, সেইটির জন্যই। আর বিশেষ করে তারেক রহমান, সে অল্প বয়সী একটা ছেলে। ধন্যবাদ আপনাকে। এবং চাচ্ছে জনগণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাকিয়ে আছেন অধিবেশনের দিকে, তাদের প্রত্যাশা পূর্ণ হবে এমনটাই কামনা করছেন সাধারণ মানুষ। এটাই ছিল সর্বশেষ অবস্থা। হিমাদ্রি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। জিয়াদ মাহমুদ আছেন বরিশাল থেকে, যুক্ত হবেন। জিয়াদ, সেখানে সাধারণ মানুষের কি প্রত্যাশা আজকের এই সংসদ ঘিরে? সংবিধানের ৭২-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং তার ফলাফল গেজেটভুক্ত হওয়ার ৩০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বানের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আমরা জানি যে গত মাসের ১৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল গেজেট আকারে প্রকাশ পায়, ১৬ মার্চের মধ্যে সংসদ আহ্বানের একটা বাধ্যবাধকতা ছিল। তার ৪ দিন আগেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম অধিবেশন সেটি আহ্বান করা হয়েছে। ১১টায় আজকে অধিবেশনে বসবে এবং দীর্ঘ ১.৫ বছরের নানা ধরনের রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে যে আজকে নতুন অধিবেশন বসতে যাচ্ছে, সেই অধিবেশনকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। শ্রমজীবী মানুষ যারা এখানে রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যারা মানুষ, তাদের প্রত্যাশা কিন্তু অনেক। এবং তারা বলছেন যে শ্রমজীবী মানুষের প্রধান যে প্রত্যাশা সেটি হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানো এবং জাতীয় ন্যূনতম মজুরি পুনর্বিন্যাস করা, এছাড়াও তাদের কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করার কথাও তারা বলছেন। আমি একজন শ্রমিকের সাথে কথা বলবো। আসলে নতুন অধিবেশন উপলক্ষে আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা হলে আমাদের পারিশ্রমিক বেতন আমাদের বাড়াই দিতে হবে, আর বাজারে দ্রব্যমূল্য কমাইতে হবে। আমাদের অনেকদিন পর্যন্ত কাজ নাই, আমরা অসহায় আছি, হ্যাঁ, আর কর্মসংস্থান। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে তিনিও বলছেন যে আসলে সিন্ডিকেট ভেঙে বাজার যে দ্রব্যমূল্য সেই দাম কমাতে হবে, পাশাপাশি যে শ্রমিকের যে আয় সেই আয় যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তাদের জীবনধারণে সুবিধাজনক হয়, সেক্ষেত্রেও তিনি কথা বলছেন। আপনার কাছে জানতে চাইবো যে নতুন অধিবেশনকে ঘিরে আপনার কি প্রত্যাশা একজন শ্রমিক হিসেবে? আমি বলতে পারি না। আপনাদের প্রত্যাশা কি? দ্রব্যমূল্যের দাম কমানো সহ এইসব প্রত্যাশা কি নেই আপনাদের? আচ্ছা, কি প্রত্যাশা আপনাদের? বাজারের রেট বেশি আছে, আমাদের আজকে কাজ নাই ৩ দিন ধরে, দেখে তো আজকে অনেক দিন ধরে বসে আছি। বাজারের দাম বেশি সবকিছুর, আমাদের
বাজারের দাম কমানো হতে হবে। জীবন ধারণে কষ্ট হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা শ্রমিক রয়েছেন তারা আসলে সহজ সরল মানুষ এবং তারা চাচ্ছেন স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারে। সে যে বাস্তবতা, সেই বাস্তবতার যাতে নতুন সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন থেকেই যেন তাদের বাস্তবতার যে প্রতিফলন সেটি হয়। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভিন্ন প্রেক্ষাপটে কেমন হবে এবারের সংসদ? প্রাণবন্ত হবে তো, নাকি সরকার আর বিরোধী দল লেগে থাকবে বিষোদকারে? নতুন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন, সংবিধান অনুযায়ী শুরু হবে প্রথম অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রাণবন্ত আলোচনায় সংসদকে কেন্দ্রবিন্দু করতে সচেষ্ট বিএনপির আর বিশ্লেষকদের প্রত্যাশা, এত ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া এই সংসদ যেন জনগণের সংসদ হয়ে ওঠে। নতুন সংসদ, নতুন প্রত্যাশা, আছে জুলাই আন্দোলনের চেতনা। এক কথায় ভিন্ন প্রেক্ষাপট আর নতুন রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন, কিন্তু এবার ব্যতিক্রম। অধিবেশন শুরু হবে সরকার দলীয় মনোনীত একজনের সভাপতিত্বে। সভাপতির বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপর কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই সময়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে ফের অধিবেশন শুরু হবে। পরে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট এরকম ভাষণ দেবেন যে দেশের প্রত্যয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কি করণীয় বা করবো কি, বা গণতন্ত্র উত্তরণে আমাদের যে পরিস্থিতি হয়েছে সেই নিশ্চয়ই সেই দিকে আলোকপাত করবেন আমরা প্রত্যাশা করি। বা সেই হবে যে অর্ডিন্যান্সটুকুলো আইনে পরিণত করার জন্য, আর প্রেসিডেন্টের ভাষণ হবে এই প্রথম দিনে। দ্বিতীয় দিন থেকে অর্ডার্স অফ দ্য ডে শুরু হবে। নতুন সংসদ ঘিরে প্রত্যাশার সম্ভাবনা থাকলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ সহ রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদ উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিএনপি। দলটির সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা বলছেন, নতুন সংসদকে প্রাণবন্ত করতে তারা বদ্ধপরিকর। টু মেক আ পার্লামেন্ট ফাংশনাল আপনাকে তো জানতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এবং পার্লামেন্টের জায়গাটা, এটা কাজটা কি, টু মেক দ্য পলিসি। আমরা তো পলিসি মেকার হিসেবে ওখানে কাজ করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেহেতু এই পার্লামেন্টটি এসেছে, অবশ্যই পার্লামেন্টটি প্রাণবন্ত হবে এবং জনগণের যে প্রত্যাশা, আমরা মনে করি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে সেটা বাস্তবায়ন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বলা হচ্ছে ৭৭ আসন পাওয়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট হবে শক্তিশালী বিরোধী দল। বিএনপির প্রত্যাশা, বিরোধী দল সংসদীয় আচরণ অব্যাহত রাখবে। তারা আমাদের ভুল ত্রুটিগুলি শালীনতার মধ্যে, শিষ্টাচারের মধ্যে থেকে ধরিয়ে দেবেন। বিরোধী দলের কাছে অনুরোধ থাকবে তারাও যেন সংসদীয় রীতিনীতি মেনে যাতে সংসদটা প্রাণবন্ত করার ব্যাপারে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ সংসদ ঘিরে মানুষের অগাধ প্রত্যাশা, তাই নতুন সংসদকে করতে হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। এবং এই সংসদ যেন কোনোভাবেই অকার্যকর, ডিসফাংশনাল না হয়, সেই ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল সবার কাছ থেকেই আমরা একটা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কেননা এই সংসদটা কিন্তু বহু মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন উত্থাপন হবে অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতির জারি করা 133টা অধ্যাদেশ। সেগুলো আইনে পরিণত করতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে অনুমোদন না হলে বাতিল হয়ে যাবে সেসব অধ্যাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে সংসদে প্রতিনিধিত্ব করবেন একদল তরুণ, যাদের অনেকে প্রথমবারের মতো পা রাখবেন সংসদে, আবার অনেকে প্রথমবার সংসদ সদস্য হয়েই পেয়েছেন মন্ত্রিত্ব। এজন্য এক স্বপ্নযাত্রা। তারা চান নিজের সবটুকু সাধ্য দিয়েই জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে। জাতীয় সংসদ ভবন রাষ্ট্রের আইনসভার প্রধান কেন্দ্র, রাজনীতিবিদদের আরাধ্য স্থান। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে প্রতিনিধিত্ব করবেন এক ঝাঁক তরুণ সদস্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা বিএনপির তরুণ নেতৃত্বের প্রত্যাশা সংসদে প্রতিফলিত হবে জনপ্রত্যাশা। অতীতে যে অকার্যকর সংসদগুলো হয়েছিল, যে সেশনটি বসবে ফার্স্ট সেশন, আমি বিশ্বাস করতে চাই সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অত্যন্ত প্রাণবন্ত এবং এফেক্টিভ একটি পার্লামেন্ট হবে বলে আমি মনে করি। সবাইকে নিয়ে সমন্বিতভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের আশা।
বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা বলছেন, সংসদে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমিকা রাখবে তারা। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির বিরুদ্ধে সোচ্চার হবেন দলের তরুণ তুর্কিরা। গত জুলাই আন্দোলনে যেই সনদ নির্ধারিত হয়েছিল দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতে, সেই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের যে গড়িমসি, জুলাই আন্দোলনের প্রতি, জুলাই সনদের প্রতি যে অবজ্ঞা, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার কমিশন গঠনের যেই উদ্যোগ, সেটাকে ব্যাহত করার যে প্রচেষ্টা, কোর্টে এটাকে চ্যালেঞ্জ করে, বিশেষ করে গণভোটকে চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, এগুলো মুখ্যভাবে বিরোধী দল সেখানে তুলে ধরবে। আর জামায়াতের জোটসঙ্গী এনসিপি থেকে নির্বাচিতরা বলছেন, সংসদে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চান তারা। সেই সাথে সকল সংসদ সদস্যদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। আমরা রাষ্ট্রপতিকে বৈধতা দিতে বা পুরাতন রাজনীতি করতে আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি জনগণের ভয়েস হইতে, জনগণের জবাবদিহিতার জায়গায় যাইতে চাই এবং বাকি এমপিদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চাই। এদিকে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচিতদের সংসদে ভূমিকা কি হবে তা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ মরিয়া দলে ফিরতে। তবে দলীয় সিদ্ধান্ত যাই হোক, সংসদে জনগণের জোরালো কণ্ঠস্বর হতে চান তারা। আমরা তো আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করেছি। জনগণের প্রত্যাশার কারণে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই কারণে দল থেকে বহিষ্কার করেছে। চেষ্টা করছি ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার জন্য। এলাকার মানুষের যে প্রয়োজনীয়তা, সেটা তাদের প্রতিনিধি হিসেবে সংসদ থেকে আদায় করে নিয়ে আসা, এলাকার মানুষের জন্য কাজ করা, সেটাই আমার চাওয়া। নির্বাচনের পর বিএনপি ও বিরোধী দলের রাজনৈতিক মতবিরোধ থাকলেও সামাজিক সৌহার্দ্য নজর কেড়েছে সবার। তাই প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে গঠনমূলক সমালোচনায় আবারও জমে উঠবে জাতীয় সংসদ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। ঈদে বেতন বোনাস দেয়া নিয়ে 124টি কারখানা উচ্চ ঝুঁকিতে আছে বলে দাবি শ্রমিক নেতাদের। এসব কারখানায় কাজ করেন প্রায় 1.5 লাখ শ্রমিক। তাই ঈদের আগে বেতন বোনাস পুরোপুরি পরিশোধ না করলে শ্রমিক অসন্তোষ হওয়ার শঙ্কা আছে। তবে বিজিএমইএ বলছে, ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা 25 থেকে 26টি। কয়েকটি ব্যাংক বিশেষ ঋণ সুবিধার অর্থ ছাড় না করায় এই সংকট বলছেন বিজিএমইএ নেতারা। 9 মার্চের মধ্যে দেশের শিল্প কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং 12 মার্চের মধ্যে ঈদ উল ফিতরের বোনাস দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু তৈরি পোশাক শিল্প মালিকরা তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। বিজিএমইএর সবশেষ তথ্য অনুযায়ী এই খাতে চালু থাকা 2123 কারখানার মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 1717টি, বাকি 406টি। এছাড়া ঈদের বোনাস পরিশোধ করেছে 618টি কারখানা, বাকি 1505টি কারখানা। এছাড়া ঈদে বেতন বোনাস নিয়ে ঝুঁকিতে আছে 26টি কারখানা। আমরা 25 থেকে 26টা ফ্যাক্টরিকে আমরা টার্গেট করছি আর কি, যে এই ধরনের একটা প্রবলেম হতে পারে, কিন্তু আসলে তারা চেষ্টা করতেছে এটা ওভারকাম করার জন্য। আশা রাখি সমস্যার সমাধান হয়ে যাবে। ঈদ উপলক্ষে সরকার শ্রমিকদের 1 মাসের বেতনের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করলেও কয়েকটি ব্যাংক অর্থ ছাড়ে গড়িমসি করায় সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ বিজিএমইএর। ঈদে আমাদের একটা সফট লোন আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করে ব্যবস্থা করেছেন। এতে করে আসলে আমাদের বিশেষ করে ক্ষুদ্র মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলা মোটামুটি সমস্যা অনেকটাই আমাদের কভার করতেছে। রিজনাল ব্যাংক আসলে দিতে গড়িমসি করতেছে। ঋণ না দেওয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেতন বোনাস পাইনি এই অভিযোগে যাতে কোনো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রকাশ করার কারণ সৃষ্টি না হয়, আমরা সরকারকে কোনো প্রকার বিব্রতর অবস্থায় ফেলতে চাই না। শ্রমিক নেতারা বলছেন, উচ্চ ঝুঁকিতে থাকা কারখানার সংখ্যা অন্তত 124টি। ঈদে বেতন বোনাস না দিলে রাস্তায় নামবেন এসব কারখানার প্রায় 1.5 লাখ শ্রমিক। 180টি, কোনো জায়গায় 124টি কারখানা, প্রায় 1.5 লক্ষাধিক শ্রমিক উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঈদের পূর্বে বেতন বোনাস পরিশোধ করার জন্য নিশ্চিত করবেন, অন্যথায় শ্রমিকরা যদি রাস্তায় নেমে আসে অথবা কোনো ধরনের আন্দেজ তৈরি হয়, এজন্য মালিকেরাই দায় থাকবে। 16 মার্চ 268টি, 17 মার্চ 265টি, 18 মার্চ 803টি এবং 19 মার্চ 89টি কারখানার শ্রমিকরা ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে বিজিএমইএ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে এবার যৌথ হামলা শুরু করেছে ইরান ও হিজবুল্লাহ।
তেল আবিবকে লক্ষ্য করে প্রায় 150 রকেট ছোড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবন্ধের প্রস্তাবে সম্মত হয়েছে ইরান। এর জন্য 3টি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এসব শর্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, যে কোনো স্থায়ী সমাধানের জন্য অবশ্যই ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না হয় তার শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। ইরানের ছোড়া মিসাইল আঘাত হান ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে। বুধবার রাতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে প্রায় 100 রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। অন্যদিকে লেবানন সরকার হিজবুল্লাহকে না থামালে বৈরুতের একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইরাকের আল ফাও বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছে। ইরানের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। দেশটির সামরিক বাহিনীর চলমান তদন্ত বলছে স্কুলটিতে তমাক ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। তদন্তের প্রাথমিক ফলাফল অনুযায়ী 28 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণে মিনাব শহরের সাজারা তাইয়েবা প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর ভুল টার্গেট। বিদ্যালয় ভবনের পাশে অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় এই ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া পুরনো তথ্য ব্যবহার করে হামলার স্থান নির্ধারণ করেছিলেন। এই প্রতিবেদনের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। ঘটনার জন্য উল্টো ইরানকেই দায়ী করেছিলেন তিনি। খেলার খবর, নারী বিপিএল সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। এপ্রিলে পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে 10 জুলাই। ম্যাচগুলো হবে 3টি ভেন্যুতে। টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রথম ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বগুড়া শহীদ চাঁদ স্টেডিয়াম। চট্টগ্রাম ও ঢাকাতেও খেলবে মেয়েরা। 21 জুলাই মিরপুর স্টেডিয়ামে হবে নারী বিপিএল এর প্রথম আসরের ফাইনাল। এর আগে প্রতিযোগিতাটি এপ্রিলে আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি, তবে ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর আসর শুরুর সময় পিছিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপের পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ার আশা করছে বিসিবি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।